একজন অভিনেতা যখন নিজের দক্ষতার বাইরে গিয়েও কিছু করার চেষ্টা করে, তখন মনে হয় যে একটা নতুন কিছু হয়, যে আমি হয়তো এটা পারি, এর থেকে একটু বেটার কিভাবে করা যায়। দর্শক, এবারের পর্ব আড্ডাবাজি। আজ আমরা হট সিটে আমন্ত্রণ জানিয়েছি এই প্রজন্মের একজন দুর্দান্ত অভিনেতাকে, যিনি খুব একটা নিয়মিত অভিনয় করেন না, তবে যখন পর্দায় হাজির হন রীতিমতন বিস্ময় জায়গা নিয়ে পারফরমেন্স উপহার দিয়ে যান আমাদের সবাইকে। সেটি কারাগার সিরিজের রাজু হোক বা মনের মানুষ সিনেমার কিশোর লালন, রায়হান রাফির ব্ল্যাক মানির ব্লেড মিজান, অথবা সদ্য মুক্তি পাওয়া সৈয়দ আহমেদ শাওকির গুলমোহর ওয়েব সিরিজের রবি তালুকদার। এক কথায় অবিশ্বাস্য এবং আউটস্ট্যান্ডিং। হ্যাঁ দর্শক, বলছি মীর নওফেল আশরাফি জিসানের কথা। আর আজ তার সাথেই আমরা আড্ডা দেবো। তাহলে চলুন আর দেরি না করে গল্প কথায় ডুব দেওয়া যাক। কেমন আছেন? আমি খুবই ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। সম্পর্কের ধাঁধায় রবি তালুকদার তো খানিকটা গোলতাল পাকিয়ে হারিয়ে গেছে, কিন্তু আমরা তো আপনার অভিনয়ে মুগ্ধ হয়ে হারিয়েছি। কেমন লাগছে এই সময়টা, এবং ফিডব্যাক কেমন পাচ্ছেন দর্শকদের কাছ থেকে? যারা এই গল্পটা দেখেছেন তারা একটা নতুন গল্প দেখছেন। শাওকি ভাইয়ের আগের কাজগুলোর তুলনায় এটা একটা ভিন্ন গল্প। এটা অনেক বেশি পরিবার কেন্দ্রিক একটা গল্প। তো এই সময় এসে পরিবারের গল্পটা আবার নতুন করে সবার সামনে যে এসেছে, এবং সেই গল্পের একটা অংশ আমি হতে পেরেছি, এটার জন্য আমি খুবই কৃতজ্ঞ ভাইয়াদের কাছে। আর যেটা ভালো লাগছে, আমারও এক্সপেকটেশন ছিল, সো ওইটা যদি কারো ভালো লেগে থাকে, সেটা এতে আমি খুবই খুশি। একদম। এর আগেও তো সৈয়দ আহমেদ শাওকির সাথে কাজ করেছিলেন কারাগারে। এবার যখন গুলমোহরে আবার কাজ করলেন, এবং প্রথম যখন তার কাছ থেকে কাজের অফারটা পেলেন, সেই মুহূর্তের রিয়াকশনটা কি ছিল আপনার? অফার করার তো কিছুই নাই, ভাইয়া ফোন দিয়ে বলছে চুলদারি বড় রাখে। বোঝা হয়ে গেল। এখন ওইটা আমি যখন আমার একটা কাজ শেষ করে আবার যখন চুলদারি রাখা শুরু করলাম, সেটা কিন্তু বেশ কিছুটা সময় চলে গেছে, প্রায় 7-8 মাসের একটা জার্নি। তো এর মধ্যে ভাইয়া ফোন দিচ্ছে না, আচ্ছা কি হচ্ছে কি না, কেন, তাহলে কি শেষ পর্যন্ত এটা হচ্ছে না, বা আমি কি নেই, একদম অনেক সংশয় কাজ করছে যতদিন পর্যন্ত আমি স্ক্রিপ্টটা পাইনি হাতে। তো যেদিন স্ক্রিপ্ট পাইছি ওই দিন আমার খুবই মন ভালো হয়ে গেছে। এবং স্ক্রিপ্টের ওই মোমেন্টটা শুনবো, আমরা অফ ক্যামেরা গল্প করছিলাম, এটা আসলে যতটা না স্ক্রিপ্ট, এটা বেসিক্যালি একটা বইয়ের মতন করে দেয়া হয়, সেটাই শুনবো একটু। ফার্স্টে একটা পিডিএফ আমরা পড়ে নিয়েছি, এরপরে আমাদের যে বাউন্ড স্ক্রিপ্টটা, এটা একটা বই, একটা উপন্যাসের বই যেমন হয়, একদম কাভার একদম বইয়ের মতোই জিনিসটা। এবং ওই বইটা যখন আমি পড়তেছি, স্ক্রিপ্টের তো একটা ফরম্যাট থাকে, স্ক্রিপ্ট কীরকম বাইন্ডিং হয়, তো স্ক্রিপ্ট পড়তে গেলে ওটা স্ক্রিপ্টের মতোই মনে হয় ফিলটা, আর এটা মনে হচ্ছে যে আমি একটা উপন্যাস, একটা গল্প পড়ছি। তো ওই একটা জিনিস তো কাজ করে যে আমার চরিত্র কতটুকু আছে, কি কি সুযোগ আছে, সেটা তো এক ধরনের পড়ার সময় মাথায় ছিলই, কিন্তু আমি যখন গল্পটা পড়ছি তখন একজন পাঠক হিসাবে, এটা সিনেমা বা এটা কোনো একটা ওয়েব সিরিজ এইভাবে না, একজন পাঠক হিসাবে একটা গল্প যখন আমি পড়ছি, তখন আমি কিছু চমৎকার দৃশ্যকল্প দেখেছি। এই গল্পটার একটা অন্যতম শক্তিশালী জায়গা হচ্ছে এটা, ওই যে দৃশ্যগুলো খুব সুন্দর। আমি যখন স্ক্রিপ্ট পড়ছি তখনই আমি ওইটা চোখে দেখতে পাচ্ছি। এবার একটু নেপথ্যের গল্পের প্রসঙ্গে আসবো একে একে। আপনাকে ঘোড়সওয়ারি করতে দেখেছি। আমরা জানি যে প্রথম সিনেমায় কাজের আগে আপনি কিন্তু 10 দিনের একটা প্রশিক্ষণ নিয়েছিলেন। সেই প্রশিক্ষণ কি এবার খানিকটা কাজে লাগলো? এবার এই পুরোটাই ওইটা কাজে লেগেছে, কারণ আমি হচ্ছে ঘোড়ার সাথে যেহেতু আমার আগে থেকে একটা ভালো সম্পর্ক, তো আমার ওই ভয়টা এখন আর নেই। আর যে ঘোড়াটার সাথে আমরা কাজ করেছি, ও এত ভালো, এত লক্ষ্মী একটা ঘোড়া। I think he's a great actor. একদম, সে জানে তার চরিত্র কি, কোন ইমোশন দিতে হবে, কি এক্সপ্রেশন দিতে হবে, কোথায় এসে দাঁড়াতে হবে, একদম খুব সুন্দরভাবে এটা ও করছে। আমি একটা জিনিস আর না করলেই নয়, আমি অবাক হয়েছি যে এই শটগুলো কি করে নেওয়া হয়েছে। আমরা বলছিলাম আপনাকে যে যখন ফ্ল্যাশব্যাক সিনে তুষারকে মেরে ফেলা হয়, ঘোড়ার এই যে আচমকা, ওর যে জলে চোখ হয়ে যাওয়া এবং ভীত চোখ, যার পরনাই মুগ্ধ হয়েছে ওই জায়গাটা থেকে। ওইটা একটা আলাদা ঘোড়া, আর আমি যেটা সাথে সেটা আলাদা, দুটোই দুটোই চমৎকার। আর আমার সাথে ওই ঘোড়াটার যে ট্রেনার ছিলেন, উনি আমাকে খুবই সাহায্য করেছেন, এবং পুরো টিম যাতে আমাদের ঘোড়ার সাথে সম্পর্কটা ভালো হয়, কিভাবে আমরা ওই কৌশলগুলো রপ্ত করতে পারবো, যে ঘোড়াটা কিভাবে আসবে, সব টিমের সবাই কিন্তু খুব সাহায্য করেছে। যে আচ্ছা, ঘোড়াটা এটা খেতে পছন্দ করে, তাহলে ওকে আমরা এটা খাওয়াবো,
বা ও এসে এখানে দাঁড়ালে কি কি করলে ও এখানে এসে দাঁড়াতে পারে, এইগুলো কিন্তু সবাই সাহায্য করেছে এবং সবাই হচ্ছে আপনার চেষ্টা করেছে যে জিনিসটা কিভাবে করা যায়, এবং একটা পর্যায়ে আমাদের মনে হয়েছে যে না আমরা এটা পারছি। শাওকি ভাইয়া বা ট্রেনার, আমি, ঘোড়া, আমরা চারজন বুঝতে পারছি যে কি করলে ও আর কিভাবে একটা রিঅ্যাক্ট দৃশ্য তো করবে। দেখি যে একদম প্রায় শেষের দিকে, সিরিজের শেষের দিকে, যখন হচ্ছে গাড়ির সাথে ঘোড়ার এই যে রাশটা আটকে নিয়ে আসা হয়, আপনি মানে তেড়ে ফুড়ে ছুটে আসেন, আপনার ফেশিয়াল এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ ওয়াজ ট্রেমেন্ডাস। এই দৃশ্যটার দৃশ্যায়ন এবং নেপথ্যের গল্পটা একটু শুনতে চাই। ঘোড়াটা একটা পর্যায়ে হচ্ছে গল্পের একটা পর্যায়ে আমরা বুঝতে পারি, ধরেন রবি চরিত্রটার আসলে অল্প কয়েকজন মানুষ আছে, মানে ওর নিজের বলতে আসলে কেউই ওইভাবে নেই। তো ওর ওই ঘোড়াটা হয়তো ওই ঘোড়াটার সাথে ওর যে সম্পর্কটা, সেটা ওর বন্ধুত্ব, সেই ওই খুব দামি একটা জায়গা, দামি কিছু ওর কাছ থেকে নিয়ে যাচ্ছে, ধরেন আপনার একমাত্র সম্বল। তো ওই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে না, আমার একটাই জিনিস আছে, এটা নিয়ে যাচ্ছে। তো ওই জিনিসটাই আমাদের, মানে আমার ওই চরিত্রটার বলবেন যে প্রেরণা ছিল ওইটাই, যে আমার সর্বস্ব নিয়ে যাচ্ছে। আর ওইটা যখন আমরা শ্যুট করেছি তখন খুবই মানে মজা, মাইন ছিল গাড়িতে, ঘোড়াটা পেছনে বাঁধা, আমি পেছনে দৌড়াচ্ছি, ওইটা একটা শট ছিল। এরপর আমরা আবার শট কেটেছি, কিন্তু ওই ঘোড়াটা কিন্তু মনে হচ্ছে যে অনেক জোরে দৌড়াচ্ছে, আর আমিও অনেক জোরে দৌড়াচ্ছি। আসলে আমরা অতটা জোরে দৌড়াইনি, কিন্তু যেটা মনে হচ্ছে যে এত দ্রুত যাচ্ছে, কারণ ঘোড়াটার ওরও আরাম এবং ওর কথাও চিন্তা করা হচ্ছে যে ও কতটুকু দৌড়াতে পারবে, আমার কথাও চিন্তা হচ্ছে, কারণ 4-5 বার দৌড়ানোর পরে তো একদম। এবার একটু অন্য প্রসঙ্গে আসবো। দীর্ঘদিন ধরে এই প্রজেক্টের সাথে যুক্ত ছিলেন, আর যদি ভুল না করে থাকি সৈয়দপুরে শুটিং হয়েছে অনেকগুলো জায়গা। তো এই যে দীর্ঘ সময় রবি তালুকদার হয়ে থাকার জন্য কোন কোন পন্থা অবলম্বন করেছেন এবং প্রস্তুতিগুলো একটু শুনবো। আচ্ছা, প্রথম তো প্রস্তুতি হচ্ছে যে আমি আমার দেখতে রবি কেমন হবে সেটা শাওকি ভাই আগে থেকেই ভেবে রেখেছে, যে রবি এইভাবে এরকম দেখতে হবে। আর এছাড়া স্ক্রিপ্ট পাওয়ার আগ পর্যন্ত আমার কোনো প্রস্তুতি নেই, আমি আমার মতো দৈনন্দিন জীবনে যা করছি সেটাই করছি। কিন্তু স্ক্রিপ্টটা পাওয়ার পরে শাওকি ভাইয়ের সাথে আগের কাজের অভিজ্ঞতা এবং ওদের টিমের সাথে আগের অভিজ্ঞতা থেকেই আমি জানি যে আমার আসলে কিছুই করার দরকার নেই। গল্পের সাথে কিভাবে আমাকে যুক্ত করা হবে, কিভাবে আমাকে এই যে জগৎটার মধ্যে নিয়ে আসা হবে, এটা তারা খুব সুন্দরভাবে করবে। আমি শুধুমাত্র তাদের দিক নির্দেশনাটাই অনুসরণ করেছি, আর কিছুই না। ট্রেনের দৃশ্যের কথা তো না বললেই নয়। মোস্তাফিজুর নূর ইমরান এবং আপনার মানে দুই ভাইয়ের যে দুর্দান্ত ফেস অফ, এবং এত বছরের জমে থাকা অভিমান, রাগ, কনফিউশন এবং ভেতরকার অ্যাঙ্গার, দুইজনের মধ্যে এই যে মানে দ্বান্দ্বিক জায়গাটা আমরা দারুণভাবে ফুটে উঠতে দেখেছি। সেইটা কি করে সত্যি হলো, মানে এই দৃশ্যায়নের গল্প শুনবো। আমরা পুরো কাজ করে সৈয়দপুর থেকে একবার চলে এসেছি, তখন শাওকি ভাইয়ের মনে হচ্ছে যে এই দৃশ্যটাকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে, যে আমরা পুরো লট শেষ করে আবার যাব সৈয়দপুরে শুধুমাত্র এই দৃশ্যটা করার জন্য। এবং আমরা পুরো টিম, একটু ছোট টিম, আমরা সৈয়দপুরে গিয়েছি শুধুমাত্র এই দৃশ্যটা করার জন্য। এবং এইখানে আমার একটা মানে অদ্ভুত, ইমরান ভাইয়ের কথা আমি মানে, আমার তো বড় ভাই, আমার এক ভার্সিটির একই ডিপার্টমেন্টের 3 ভাই বোনকে আমরা আবারও দেখেছি। 3 ভাই বোনের চরিত্র। ভাইয়ের সাথে আমার সম্পর্কটা আরো একটু গাঢ়, কারণ আমরা একই জেলার, একই থিয়েটারের, একই স্কুলের। আমার প্রত্যেকটা শটের আগে ভাইয়া হচ্ছে উত্তেজনায় তো অনেক কিছু করে ফেলার একটা প্রবণতা থাকে। আমার প্রত্যেকটা শটের আগে যে সাবধান, এইখানে লাগতে পারে, এইটা এই জায়গাটা ভাঙা আছে, এটা খেয়াল করো, আচ্ছা এইখানে কিন্তু উঠলে এইখানে লাগবে, প্রত্যেকটা শটের আগে এবং শটের পরে। ঠিক আছে, আমিও ভাইরে মানে যেহেতু আমরা অনেক ফিজিক্যালি অনেক বেশি ইনভলভ, সো কারো লাগছে কিনা, আমার লাগছে কিনা, ও এটা টেক কেয়ার করতেছে। সো আমি ধরে নিয়েছিলাম যে এই দৃশ্যটা করার সময় হাত পা হয় ভাঙবে, কাটবে, কিছু একটা হবে, এবং কিচ্ছু হয় নাই, কারণ পুরো টিম হচ্ছে টেক কেয়ার করতেছে যে যাতে কেউ আঘাত না পায়। এবং ইমরান ভাই প্রত্যেকটা শটের শুরুতে এবং শেষে ওই টেক কেয়ারটা করছে বলেই আমার মনে হয়েছে যে আমি যেটাই করছি, শাওকি ভাই এবং পুরো টিম এবং ইমরান ভাই এই টেক কেয়ারটা করছে বলেই আমার মনে হয়েছে যে জিনিসটা আমরা আরো সুন্দর করে করতে পেরেছি। গুণী অভিনেত্রী সারা জাকেরের সাথে কাজ করেছেন এবং আপনাদের খুবই ইমোশনাল একটা সিন ছিল, কিছুটা অভিমানের সুরে। কেমন লেগেছে, কেমন অভিজ্ঞতা ছিল ওনার সাথে কাজ করে?
প্রথম কথা যে মানে আমি ওনার ছেলের চরিত্রে অভিনয় করব, এটা সারা জীবন গল্প বলার মতো একটা অভিজ্ঞতা যে ওনাদের এত দীর্ঘদিনের অভিনয় জীবন, শুধু অভিনেতা হিসাবে না, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসাবে ওনাদের যে অবস্থান, সেইখান থেকে এরকম একজন গুণী বড় মানুষের সাথে আমার মানে উনি আমার নাম জানে, এটা একটা অদ্ভুত বিষয় না, এটাই তো আমার জন্য অনেক কিছু। আবার কাজ যখন করতে গেছি তখন দেখলাম যে উনি কিভাবে ওনাদের মানে ওনার কাজের পদ্ধতিটা কীরকম সেটা দেখলাম। আর মায়ের সাথে যে দৃশ্যটা আমরা করেছি, এই দৃশ্যটা আমার একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে এবং এই অভিজ্ঞতাটা আসলে নতুন না, এর আগেও এরকম শাকিব ভাইদের টিমের সাথে এই অভিজ্ঞতা আমার আগেও হয়েছে। আমি নিচতলায় বসা, সিনটা দোতলায়, আমাকে জানানো হলো যে শট শুরু হবে। তো আমি নিচ থেকে উপরে উঠলাম। তো পুরনো বাড়ি, সিঁড়ি বেয়ে ওঠার পরে যে মানে একটু হার্টবিটটা যে একটু বাড়ে, শাকিব বললো যে বয়, আমি বসলাম, হার্টবিটটা নর্মাল হইলো, আমি ঠান্ডা হইলাম, গিয়ে দেখি যে সেটে কোনো কথা নেই, পিন পতন নিস্তব্ধতা বলতে যেটা বোঝায়, এতগুলা মানুষ আছে, ক্যামেরা আছে, লাইট আছে, সব কিছু রেডি, সেটের সব কিছু রেডি। তখন এসে আমাদের ডাকা হলো, তারপরে আমরা রিহার্সেল করলাম, সিনটা করলাম। সারা ম্যামের থেকে কি বিশেষ কিছু শিখেছেন? থাপ্পড় তো খাইছি। আচ্ছা, এবার একটু অন্য প্রসঙ্গে আসবো। গুণী অভিনেতা শাশ্বত চ্যাটার্জি ছিলেন এই ওয়েব সিরিজে। ওপার বাংলার তো খুবই জনপ্রিয় একজন অ্যাক্টর, আমাদের বাংলাদেশেও অবশ্যই। তাকে কাছ থেকে দেখেছেন, তার সাথে কি এই সিরিজটা নিয়ে বা অন্য কিছু নিয়ে কোনো কথা হয়েছে বিশেষ মুহূর্তে? এটা আমার খুবই দুর্ভাগ্য যে তার সাথে আমার যখন দেখা হয়েছে, আমরা স্ক্রিন শেয়ার করার একটা সুযোগ হয়তো ছিল বা ছিল কি জানি না, সেটা আমরা করতে পারিনি। আর হচ্ছে যে বাদ বাকি যে সময়টা ওনার সাথে আমার দুদিন দেখা হয়েছে, ওই 2 দিন ধরেন আমার কাজ আছে, উনি কাজ থেকে আসলো, আমরা লাঞ্চ করলাম একসাথে, বা পরের দিনে পরে শুট শেষ করে গেট টুগেদার করলাম, তখন তো অনেক মানুষ সবাই তাকে ওনার সাথে কথা বলতে চান। হ্যাঁ, সো ওই ওনার সাথে ওই একটু একলা টাইমটা আসলে পাওয়া যায়। হ্যাঁ, একটু কিছু ওনার যেমন কয়েকটা চরিত্র, কয়েকটা সিনেমা সম্পর্কে আমি সুযোগ পেলেও নিশ্চয়ই জানতে চাইতাম যে এই চরিত্রটা আপনি কিভাবে করেছেন, ওই সুযোগটা পাইনি। আচ্ছা, পরিচালক সৈয়দ আহমেদ শাওকীর সাথে তো বেশ কিছু কাজই হলো, কি মনে হয় মানে এই কাজগুলো করার পরে কেন উনি এত স্পেশাল? আচ্ছা, সেটা হচ্ছে যে এটা আমি এই কাজের পরে আমি চিন্তা করতেছি যে মানে বিষয়টা কি। আমার মনে হচ্ছে যে আমি একটু আধটু যতটুকুই অভিনয় পারি, তো ওইটা যাতে আমি ঠিক মতো করতে পারি, সেটার জন্য শাওকী ভাই সব কিছু করে রাখে। মানে আমার যতটুকু দক্ষতা, সেটা যেন আমি পুরোপুরি দিতে পারি। এইটা করার জন্য যা যা করার দরকার, কস্টিউম থেকে মেকআপ থেকে সেটের সবাই চুপ হয়ে রয়েছে, কি করতেছি, টেক কেয়ার করতেছে, এইটা তো রয়েছে। এরপরে গিয়ে আরেকটু ওই লেভেলটা একটু আপ করে দেয় যে আচ্ছা, এটা তো আমরা পারি, আমরা জানি, এটুকু আমরা পারবো, এর থেকে বেশি আমরা কি পারি, যেটা আমাদের দক্ষতারও বাইরে। ওই যে জায়গাটার জন্য একজন অভিনেতা যখন নিজের দক্ষতার বাইরে গিয়েও কিছু করার চেষ্টা করে, তখন মনে হয় যে একটা নতুন কিছু হয়, যে আমি হয়তো এটা পারি, এর থেকে একটু বেটার কিভাবে করা যায়। এবং এটা ধরেন সবাই, মানে একা শাওকী ভাইয়া কিন্তু না, পুরা টিম, অনিম ভাইয়া থেকে শুরু করে পুরা টিম এই চেষ্টাটাই করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলমোহর নিয়ে এবং আপনার এই চরিত্রটা নিয়ে কিন্তু ভূয়সী প্রশংসা হচ্ছে। আপনার দেখতে দেখতে অনেকগুলো বছরই কেটে গেছে অভিনয় জীবনে, তবুও অনেক দর্শকরাই বলছেন যে আপনি এখনো অনেকটাই আন্ডাররেটেড, অনেক পরিচালক আপনাকে সেভাবে ব্যবহার করতে পারছেন না। আপনি দুর্দান্ত একজন অ্যাক্টর হওয়া সত্ত্বেও সেভাবে সুযোগটা আপনি পাচ্ছেন না। কি মনে হয় এটা নিয়ে কি বলবেন? না, আপনি যেটা বলছেন এইটাই ঠিক। আমি আরো কাজ করতে চাই, তো আমার আরো চরিত্র করার ইচ্ছা আছে, তো ওই সুযোগটা চাই। গুলমোহর ওয়েব সিরিজটা এখন পর্যন্ত যারা দেখেননি, কি মনে হয় কেন তাদের অবশ্যই দেখা উচিত? গুলমোহর এই সিরিজটার শাওকী ভাই একটা গুরুত্বপূর্ণ অংশ। শাওকী ভাইয়ের কাজ দেখাটা এক ধরনের অভিজ্ঞতার মতো। আর হচ্ছে গল্পটা আমাদের খুব পরিচিত হতেও পারে, আমাদের কাছাকাছি ঘটনা এবং আমাদের দেখা অনেক গল্প, এই জানা গল্পটা আমরা কিভাবে উপস্থাপন করেছি এই গুলমোহর সিরিজে, সেটা একটা আগ্রহের কারণ হবে। আর চমৎকার কিছু অভিনেতা অভিনয় করেছেন।
একদম। এবার আপনার অন্যান্য কাজের প্রসঙ্গে আসবো। বর্তমানে তো অন্য একটি বেসরকারি টিভি চ্যানেলে আপনি ধারাবাহিকে অভিনয় করছেন। পাশাপাশি আর কোন কোন কাজের সাথে আপনার এঙ্গেজমেন্ট রয়েছে? সামনে কি পেতে চলেছে? আমি খুবই দারুণ একটা কাজ করে এসেছি। আমি খুলনায় একটা ফিল্মের কাজ করেছি আমরা। তো ওইটা ওয়ার্কশপও করেছি, আবার অভিনয় করেছি। এবং ওই কাজটা আমি খুবই আগ্রহ আমার আছে ওই কাজটা নিয়ে, এই কারণে যে কাজটা আমরা একদম শুধুমাত্র কোর টিম যারা, আচ্ছা। তারাই হচ্ছে আমরা পুরো ঘটনাটা শুট করেছি। একদম অ্যাক্টর ডিরেক্টর, মানে অ্যাক্টরস, ডিরেক্টর, ডিওপি, সাউন্ড রেকর্ডিস্ট, এই ছাড়া আর কোনো আমাদের টেকনিক্যাল সাপোর্ট নাই। এবং এই কাজটা কেমন হয়েছে, অভিনয় কেমন হয়েছে, সেটার থেকে গুরুত্বপূর্ণ কাজটা করে আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, আমরা সেটার তো অপেক্ষায় থাকলামই। এবার একটু অন্য প্রসঙ্গে আসতে চাই। আমরা যদি দেখি ওটিটি প্ল্যাটফর্ম যখন বাংলাদেশে মোটামুটি খুব ভালোভাবে ফ্লারিশ করে, আমরা দুর্দান্ত কিছু কাজ পেয়ে চলেছি। 23 সাল পর্যন্ত আমরা মোটামুটি নিয়মিত কাজ পেয়েছি, কিন্তু আমরা যদি দেখি 2024 সালে আমরা সেই ধরনের নিয়মিতভাবে কোনো কাজ পাইনি। এবং বাংলাদেশে যেসব ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে সেগুলোর কথাই স্পেসিফিকভাবে বলছি। এই যে হুট করে মানসম্পন্ন কাজ কমে যাওয়া এবং কাজের সংখ্যা কমে যাওয়া ওটিটি প্ল্যাটফর্মে, এটা কেন, কি কারণ থাকতে পারে বলে মনে হয়? একটা কারণ যেটা হচ্ছে, দর্শক ওটিটির কাজ হয়তো কম দেখছেন, যে কারণে প্রযোজনা সংস্থার তারাও মনে করছেন যে এই সময়ে তাদের কাজগুলো দর্শকের কাছে ওইভাবে পৌঁছাবে না, সে কারণে হচ্ছে কাজের সংখ্যা কমে যেতে পারে। আর আরেকটা জিনিস হচ্ছে যে এটা তো এক ধরনের একটা সার্কেলের মতো, মানে একসময় পরপর কিছু দারুণ কাজ আসে, আবার কিছুদিন একটু ফাঁকা সময় যায়, কিন্তু কাজ হচ্ছে। সেটা তো অবশ্যই। আমরা যদি এবার সিনেমার ক্ষেত্রে আসি, বড় পর্দায় আমরা দেখছি যে ঈদ ছাড়া খুব একটা কাজ মুক্তি পাচ্ছে না। হতে পারে এর জন্য আসলে ডিরেক্টর প্রোডিউসার দায়ী। তারা মনে করছেন যে এই সময়টাতেই বড় বাজেটের সিনেমা বা কাজগুলো মুক্তি দেওয়া উচিত। এটা আপনার কি মনে হয় যে কেন তারা এই যে ঈদ ভিত্তিক সিনেমা নির্মাণ করছে এই সময়টাতেই রিলিজ দিচ্ছে? বাকি সময়টা বলতে গেলে দর্শকরাও তো চায় ভালো ভালো কাজ। সেটা নিয়ে কি বলার আছে? এইটা কিন্তু একটা দারুণ জিনিস যে ঈদের সময় দারুণ কিছু ছবি আমরা দেখেছি। এবার ধরেন এর পরের ঈদেও আমরা কিছু ভালো ছবি দেখবো। এইটা যদি একটা ট্রেন্ড হয় যে উৎসব কেন্দ্রিক বড় ছবি মুক্তি পাওয়ার, সেটা ধরেন এরপরে যখন আরো কিছু আমাদের উৎসব আছে সেগুলোকে কেন্দ্র করেও যদি ছবি হয়, তাহলে কিন্তু আমরা সারা বছরই কিছু ছবি পাবো। তো এই যে ভালো ছবি এবং বড় ছবিগুলো দর্শক দেখছেন, এই যাত্রাটা অব্যাহত থাক, এটাই আমার চাওয়া। বড় পর্দায় নিয়মিত অভিনয় করতে চান? আচ্ছা, এমন কোনো স্বপ্নের চরিত্র আছে বা স্বপ্নের কোনো গল্প রয়েছে যে এই চরিত্রে নিজেকে আমি দেখতেই চাই জীবনের কোনো না কোনো একটা সময়? আচ্ছা, আমার সবসময় আপনার সাথে আগের বিষয়ে কথা হয়েছে যে চরিত্রটা আমি করিনি, ওইটা আমার বেশি আগ্রহ জাগে, যে একটা নতুন কিছু করার যে আনন্দটা, ওইটা আমি পেতে চাই। আর নির্দিষ্ট চরিত্র ওইভাবে নেই, নির্দিষ্ট এখন এই মুহূর্তে নেই, হয়তো পরে কখনো হবে। কারণ এই যে বললেন, আপনাকে না এক একটা চরিত্র থেকে আরেকটা খুবই আলাদা করা যায়। এই যে রাজু আমরা দেখেছি, পুরো আলাদা। এন্ড কে বলবে সত্যি, মানে ব্লেড মিজান আর রিসান এন্ড পরে রবি তালুকদার, মানে পুরোটাই ডিফারেন্ট। অবশ্যই আমরা মানে চাই এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ক্যারেক্টারে আপনাকে দেখতে। এবার একটু পরিবারের গল্প শুনবো। ফাদারহুড কেমন এনজয় করছেন? মেয়ের বয়স এক্স্যাক্টলি 10 মাস 12 দিন। আমি তো এনজয় করছি, কিন্তু কষ্ট করছে তো বাসার লোকজন, ওর মা, আমার ওয়াইফের মা, পরিবারের এরাই কষ্ট করছেন, আমি এনজয় করছি। আচ্ছা, এবার আপনাকে ঝটপট কিছু প্রশ্ন করব, চটপট উত্তর দিতে হবে। রবি তালুকদার একজন বাউল সুফিয়ানা। মীর নওফেল আশরাফি জিসান, তিনি একজন অভিনেতা। জিসান এবং রবি তালুকদারের মধ্যে 3টা মিল বলুন। রবির আবেগের জায়গাটার সাথে কিছু ক্ষেত্রে মিলে যায়। ওর পরিবারের যে ওর 3টা ভাই আছে, সবাই মিলে ওরা 3 ভাই এবং একজন বোন। আমারও 3 ভাই, আমরাও 3 ভাই, বোন নেই যদিও, এটা একটা মিল। আর হচ্ছে রবি পড়াশোনা করতে পছন্দ করে, গল্প, উপন্যাস, কবিতা, এটাও আমার সাথে মিল আছে। কখনো যদি রবি তালুকদারের সাথে সামনাসামনি দেখা হয়, তাকে কোন প্রশ্নটা করবেন? প্রশ্নটা করবো যে ওর ব্যক্তিগত যে জীবনে যে ঘটনাটা ঘটেছে, এ থেকে ও পরিবার থেকে সরে গেছে, এইটা কেন? আমার মনে হয় যে ওর পরিবারের সাথে থাকলে ওর পরিবারকে অনেক জায়গায় সাহায্য করতে পারতো, এবং ওদের সম্পর্কটা কিন্তু
ছড়িয়ে যেত না বা ভেঙে যেত না। খুব ভালো থাকবেন, আপনার সাথে সময়টা খুবই ভালো কাটলো। আর বিনোদন সারাদিনকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনাদেরও ধন্যবাদ, আমাকে ডেকেছেন, আপনার সাথে কথা বলে আমি খুবই আনন্দ পেয়েছি। আর দর্শকের কাছে অনুরোধ থাকবে, যদি সময় পান গুলমোহর দেখেন।